গুড মর্নিং। বাপি স্যারের নন স্টপ জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম এর উপরে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। আর এই সমস্ত প্রশ্নগুলো সকল সরকারি চাকরির পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয়েছে। যে সমস্ত প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করা হয়েছে সেগুলোই আলোচনা করা হচ্ছে। তোমরা ক্লাসটাকে দেখবে, যাদের ভালো লাগবে। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো, পাল রাজা রামপালের সভাকবি কে ছিলেন? পাল রাজা রামপালের সভাকবি ছিলেন কে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত গ্রন্থের রচয়িতার নাম কি? সন্ধ্যাকর নন্দী। রামপাল কোন বংশের রাজা ছিল? পাল বংশের রাজা ছিল রামপাল। নিদান গ্রন্থের রচয়িতা কে? নিদান গ্রন্থের রচয়িতা ছিলেন মাধব। দাইভাগের রচয়িতার নাম কি? জিমুত বাহন। অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? বল্লাল সেন। দানসাগরের রচয়িতা কে? বল্লাল সেন। লক্ষণ সেনের সভাকবির নাম কি ছিল? জয়দেব। লক্ষণ সেনের সভাকবির নাম কি ছিল? জয়দেব। কোন বংশের শাসনকালকে বাংলাদেশে সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয়? সেন বংশের শাসনকালকে বাংলাদেশে সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয়। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। দীপঙ্কর শ্রীজ্ঞান কোন মহাবিহারের ছাত্র ছিলেন? অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান যখন অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন বৌদ্ধ দার্শনিক, কোন বৌদ্ধ দার্শনিক এখানকার অধ্যক্ষ ছিলেন? সেই সময়ে শিলরক্ষিত এখানকার অধ্যক্ষ ছিলেন। কে চন্দ্রগর্ভকে কে চন্দ্রগর্ভকে দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত করেছিলেন? শ্রীজ্ঞান আচার্য শিলরক্ষিত। এই শ্রীজ্ঞান আচার্য শিলরক্ষিত চন্দ্রগর্ভকে দীপঙ্কর উপাধিতে ভূষিত করেছিলেন। লক্ষণ সেন সেন বংশের রাজা ছিল। লক্ষণ সেনের বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন। এই লক্ষণ সেনের রাজসভাতে যে পঞ্চরত্ন ছিল তাদের নাম শরণ, ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং জয়দেব। লক্ষণ সেনের ধর্মাধ্যক্ষ বা প্রধান বিচারপতির নাম কি ছিল? হলায়ুধ ছিল লক্ষণ সেনের ধর্মাধ্যক্ষ বা প্রধান বিচারপতি। ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতার নাম হলায়ুধ। মীমাংসা সর্বস্ব গ্রন্থের রচয়িতার নাম হলায়ুধ। বৈষ্ণব সর্বস্ব গ্রন্থগুলি, এই সমস্ত গ্রন্থ ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব গ্রন্থগুলি রচনা করেছিলেন কে? হলায়ুধ। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। কৌলিন্য প্রথাকে চালু করেছিল বল্লাল সেন। সেন রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? ব্রাহ্মণ ধর্মাবলম্বী ছিলেন। সেন রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী ছিলেন। এছাড়া আরও আছে দেখো, পাল রাজারা কোন ধর্মাবলম্বীরা ছিলেন? তো পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী আর সেন রাজারা ছিল ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী। প্রাচীন যুগে বাংলার একটি প্রধান বন্দরের নাম লেখো। প্রাচীন যুগে বাংলার একটি প্রধান বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত বন্দর। এছাড়া আরও দেখে নাও যে অষ্টম শতাব্দীর গোড়া থেকেই ভারতের বহির্বাণিজ্য আরব বণিকদের হাতে চলে যায়। তখন থেকে বাংলার প্রধান বন্দর তাম্রলিপ্ত এর উল্লেখ আর পাওয়া যায়নি। এই সমস্ত ক্লাসগুলো অনেক ধৈর্য সহকারে দেখতে হবে, তারপরেই কিন্তু ইতিহাসটাকে আয়ত্ত করা যাবে। আর যেগুলো আমাদের ডিটেলস ক্লাস হয় অনলাইনে সেগুলোতেও অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা আরও জিকে বলতে থাকছি যে সেন রাজাগণের আমলে যে মুদ্রাগুলি প্রচলিত ছিল, তো সেন রাজাদের সময়ে যে সমস্ত মুদ্রাগুলি প্রচলিত ছিল সেগুলির নাম হচ্ছে পুরাণ, কপর্দক পুরাণ। পুরাণ ছিল রূপার মুদ্রা আর কপর্দক পুরাণ ছিল স্বর্ণ মুদ্রা। বলছে সেন রাজাগণের আমলে যে মুদ্রাগুলি প্রচলিত ছিল তাদের নাম হচ্ছে কি? পুরাণ এবং কপর্দক পুরাণ। পুরাণ ছিল
রূপার মুদ্রা, আর কপর্দক পুরাণ ছিল স্বর্ণ মুদ্রা। সেন রাজাদের শাসনকালে সহজিয়া সাহিত্যের প্রসার হ্রাস পেয়েছিল এবং সংস্কৃত সাহিত্যের সে সময়ে ব্যাপক প্রচলন হয়েছিল। সেন রাজাদের শাসনকালে সহজিয়া সাহিত্যের প্রসার হ্রাস পেয়েছিল এবং সংস্কৃত সাহিত্যের ব্যাপক প্রচলন শুরু হয়েছিল। দীপঙ্কর শ্রীজ্ঞান যখন বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন, দীপঙ্কর শ্রীজ্ঞান কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। তখন তিব্বতের রাজা, নাম দেখতে পাচ্ছ শেষ হোড, এর বিশেষ অনুরোধে এই দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ ধর্ম প্রচার এবং সংস্কার করার উদ্দেশ্যে তিব্বতে গিয়েছিলেন। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে মানে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে বখতিয়ার খলজির সৈন্যদের অত্যাচারে, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ দিকে বখতিয়ার খলজির সৈন্যদের অত্যাচারে অদন্তপুরী বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে গিয়েছিল। এবার হচ্ছে যে ধর্মপাল এর অপর নাম ছিল কি? বিক্রমশিলা। ধর্মপাল এর অপর নাম কি ছিল? বিক্রমশীল। এই বিক্রমশীল মহাবিহার, ধর্মপাল আবার বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিল। এখানে কোন কোন বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হতো? তো বিক্রমশিলা মহাবিহারে বৌদ্ধ শাস্ত্র, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র, দর্শন, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয়ের শিক্ষা দেওয়া হতো। এই বিশ্ববিদ্যালয়টি মহাজন ধর্মমতের পীঠস্থান ছিল। বিক্রমশিলা মহাবিহারে কোন কোন বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হতো? বিক্রমশিলা মহাবিহারে বৌদ্ধ শাস্ত্র, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র, ব্যাকরণ, তারপরে জ্যোতিষ, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হতো। এই বিশ্ববিদ্যালয়টি মহাজন ধর্মমতের পীঠস্থান ছিল। সোমপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। সোমপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল প্রথম কুমারগুপ্ত 537 খ্রিস্টাব্দে। নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিল প্রথম কুমারগুপ্ত। কবে করেছিল? তো 537 খ্রিস্টাব্দে। পাল রাজা দেবপালের সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সংযোগ ছিল এবং এই বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন প্রকল্পে দেবপাল প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছিলেন। পাল রাজা দেবপালের সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সংযোগ ছিল এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়টির উন্নয়নকল্পে দেবপাল প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছিলেন। এই সময় সমগ্র এশিয়াতে বৌদ্ধ চর্চা এবং সংস্কৃত সাহিত্যের, এই সময় নালন্দা কি হয়েছে? সমগ্র এশিয়াতে বৌদ্ধ ধর্ম চর্চা এবং সংস্কৃত সাহিত্যের কেন্দ্রে পরিণত হয়েছিল। ইন্দ্রগুপ্ত নামে বৌদ্ধ শাস্ত্রে পণ্ডিত নগরহারের এক ব্রাহ্মণকে, ইন্দ্রগুপ্ত নামে পরিচিত বৌদ্ধ শাস্ত্রে পণ্ডিত নগরহারের একজন ব্রাহ্মণকে পাল রাজা দেবপাল নালন্দা মঠের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। এমনকি সুমাত্রার রাজা বালপুত্র দেবকে তিনি বৌদ্ধ মঠ নির্মাণের জন্য অনুমতি দিয়েছিলেন এবং মঠের খরচ চালাবার জন্য তাকে 5টি গ্রাম দান করেছিলেন। মঠের খরচ চালাবার জন্য 5টি গ্রাম দান করেছিলেন। মনে রাখতে হবে যে এটা ডাব্লিউবিসিএস, এখানে ডাব্লিউবিসিএস এর ম্যাটেরিয়ালস পাওয়া যায়, বাপি স্যার এর দ্বারা তৈরি করা। আর পেতে গেলে যোগাযোগ করবে এই নম্বরে। আর হচ্ছে যারা সরাসরি আমার সাথে যুক্ত হয়ে ক্লাস করতে চাও তাহলে আমাকে এই নম্বরে আবার ফোন করবে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো নাও যে বিখ্যাত আয়ুর্বেদ বিশারদ মনীষী চক্রপাণি দত্ত, বিখ্যাত আয়ুর্বেদ বিশারদ মনীষী চক্রপাণি দত্ত কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? পাল যুগে জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত আয়ুর্বেদ বিশারদ মনীষী চক্রপাণি দত্ত কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? তো এই চক্রপাণি দত্ত পাল যুগে জন্মগ্রহণ করেছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রে কোন যুগ যথেষ্ট উন্নত ছিল? তো আয়ুর্বেদ শাস্ত্রে পাল যুগ যথেষ্ট উন্নত ছিল। আয়ুর্বেদ শাস্ত্রে কোন যুগ যথেষ্ট উন্নত ছিল? আয়ুর্বেদ শাস্ত্রে পাল যুগ যথেষ্ট উন্নত ছিল।
চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে চক্রপাণি দত্ত। চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতাকে চক্রপাণি দত্ত। এই সংগ্রহমূলক গ্রন্থে আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা চরক এবং সুশ্রুতের চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে কোন যুগ যথেষ্ট উন্নত ছিল? তো হচ্ছে পাল যুগে যথেষ্ট উন্নত ছিল। বিখ্যাত আয়ুর্বেদ বিশারদ মনীষী চক্রপাণি দত্ত কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? তিনিও পাল যুগে জন্মগ্রহণ করেছিলেন। আর কি আছে দেখো, এই চক্রপাণি দত্ত চিকিৎসা সংগ্রহ গ্রন্থ রচনা করেছিলেন। আর হচ্ছে এই চিকিৎসা সংগ্রহ গ্রন্থে আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা চরক এবং সুশ্রুতের চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা করেছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? তো চরক এবং সুশ্রুতকে। দ্রব্যগুণ সংগ্রহ গ্রন্থটি কার রচনা? আয়ুর্বেদ বিশারদ মনীষী চক্রপাণি দত্ত। একটি পেলাম এখানে চিকিৎসা সংগ্রহ গ্রন্থ, আর একটি এখানে পাচ্ছি দ্রব্যগুণ সংগ্রহ। এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন কে? চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত। পাল যুগের ভাস্কর এবং চিত্রশিল্পী যারা ছিল তাদের মধ্যে ধীমান এবং তার ছেলে বিতপাল ছিলেন উল্লেখযোগ্য। পাল যুগে চিত্রশিল্পী এবং ভাস্করদের মধ্যে ধীমান এবং তার ছেলে বিতপাল ছিলেন উল্লেখযোগ্য। সুলপাণি সেন যুগের প্রখ্যাত শিল্পী এবং স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন। নামগুলোকে মনে রাখার চেষ্টা করবে যে সুলপাণি সেন যুগের প্রখ্যাত শিল্পী এবং স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন। চোল রাজাদের সময় থেকে গ্রাম্য পঞ্চায়েতি শাসন ব্যবস্থা অত্যন্ত দৃঢ় হয়েছিল। চোল রাজাদের সময় থেকে গ্রাম্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অনেক বেশি কি হয়েছিল? দৃঢ় হয়েছিল। এবার হচ্ছে দক্ষিণ ভারতে কাদের শাসনকালে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে? তো এটা পরীক্ষাতে এসেছে অনেকবার। দক্ষিণ ভারতে কাদের শাসনকালে প্রথম স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে? চোল শাসনকালে। চোলদের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক যে বন্দর ছিল তার নাম হচ্ছে কাবেরী পদ্দিনম। চোলদের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক বন্দরের নাম কি? কাবেরী পদ্দিনম। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন কে? ভিনসেন্ট স্মিথ। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রচিত সভাকবি রবিকীর্তি। চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম ছিল রবিকীর্তি। তার রচিত আইহোল প্রশস্তি থেকে জানা যায় সকল উত্তর পথনাথ হর্ষবর্ধন পুলকেশী কর্তৃক পরাজিত হয়েছিলেন। কার কর্তৃক? তো পুলকেশী কর্তৃক পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, এই ধরনের জিকেগুলো অনেক আলোচনা করা হবে। যাদের এগুলো ভালো লাগছে তারা এই নম্বরে যোগাযোগ করবে ক্লাস নোটস নেওয়ার জন্য, অথবা ক্লাসে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে ক্লাস করার জন্য। এবার হচ্ছে যে কলিঙ্গ রাজা খারবেলের ছিল হাতিগুম্ফা। তো কলিঙ্গ রাজা খারবেলের হাতিগুম্ফা শিলালিপি, কনৌজ রাজা হর্ষবর্ধনের তাম্রশাসন, শক রাজা রুদ্রদামনের জুনাগড় শিলালিপি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক শিলালিপি বা নাসিক প্রশস্তি। এখান থেকে প্রশ্ন হয় যে হাতিগুম্ফা শিলালেখ কার ছিল? তো এ হচ্ছে কলিঙ্গ রাজা খারবেলের। কনৌজ রাজা হর্ষবর্ধনের তাম্রশাসন ছিল, আর শক রাজা রুদ্রদামনের জুনাগড় শিলালিপি ছিল গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক শিলালিপি বা নাসিক প্রশস্তি উল্লেখযোগ্য। রামচরিত গ্রন্থের রচয়িতাকে? তুলসীদাস। আর রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। অশোকের শিলালিপিগুলি ছিল ব্রাহ্মী, প্রাকৃত আর খরেষ্টি। ব্রাহ্মী, খরেষ্টি, গ্রিক, আরামাইক, চারটা ছিল। এখানে অ্যারামাইকটাও যুক্ত হয়ে যাবে। ব্রাহ্মী, খরেষ্টি, গ্রিক, আরামাইক বা ব্রাহ্মী, প্রাকৃতিক, খরেষ্টি ইত্যাদি। এই যে চারটা বললাম, ব্রাহ্মী, খরেষ্টি, গ্রিক, আরামাইক, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষাতে আসে। আর হচ্ছে রামচরিত গ্রন্থের রচয়িতা তুলসীদাস। রামচরিত মানুষ তুলসীদাস, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এখান থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে। গুপ্ত রাজা
গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রাতে লক্ষ্মী দেবীর প্রতিকৃতি। গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রাতে লক্ষ্মী দেবীর প্রতিকৃতি তার ধর্মমতের পরিচয় বহন করে। এছাড়া সাতবাহন রাজাদের সামুদ্রিক বাণিজ্যে মনোযোগ ছিল তার মুদ্রাতে, বা তাদের মুদ্রাতে, সাতবাহনদের মুদ্রাতে জাহাজের ছবি পাওয়া গেছে। তারপরে হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে কৌটিল্য। 1837 খ্রিস্টাব্দে ঐতিহাসিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। 1837 খ্রিস্টাব্দে ঐতিহাসিক জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। বাণভট্ট রচিত হর্ষবর্ধন সম্পর্কিত রচিত গ্রন্থটির নাম হর্ষচরিত। পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী জানতে পারি রামচরিত গ্রন্থে। পাল রাজা রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী জানতে পারি কোন গ্রন্থে? তো রামচরিত গ্রন্থে, সন্ধ্যাকর নন্দীর লেখা। রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। কল্যাণের চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বকাল সম্পর্কে জানতে হলে বিলহন এ রচিত বিক্রমাঙ্ক দেব চরিত পড়তে হবে। কল্যাণের চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের রাজত্বকাল সম্পর্কে জানতে হলে বিলহনে রচিত বিক্রমাঙ্ক দেব চরিত গ্রন্থটিকে পড়তে হবে। গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা বই এর নাম হলো ইন্ডিকা। ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থের রচয়িতা হলো প্লিনি। এই গ্রন্থটি ভারত এবং ইতালির মধ্যে বাণিজ্য সম্পর্কিত নির্ভরযোগ্য দলিল। এই গ্রন্থটি হলো ভারত এবং ইতালির মধ্যে বাণিজ্য সম্পর্কিত নির্ভরযোগ্য দলিল। ন্যাচারাল হিস্টোরিয়া কার লেখা? প্লিনির রচয়িতা বা প্লিনির লেখা। ফাহিয়েন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। ফাহিয়েন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। মেগাস্থেনিস ভারতে 5 বছর ছিলেন। আলেকজান্ডার ভারতে 19 মাস ছিলেন। মেগাস্থেনিস ভারতে 5 বছর ছিলেন। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। আমি এদের পিছনে অনেক গল্প আছে যেগুলো গল্পের আকারে পড়ানো যেতে পারে, সেগুলো আমি এই ক্লাসে আলোচনা করব না, করা যাবে না, কারণ আমার এই ক্লাসে লক্ষ্য হচ্ছে স্বল্প সময়ে ম্যাক্সিমাম তথ্য দেওয়া। ওয়ান লাইনার বেসড হিস্টোরিতে এখানে প্রায় 5000 প্রশ্ন আমার লেখা রয়েছে, যেগুলিকে সম্পন্ন করতে গেলে ভিতরের কথাগুলো বলতে গেলে সম্পন্ন করা যাবে না, অনেক বেশি সময় হয়ে যাবে। তো যাই হোক, আমি ক্লাস শুরু করেছি, ক্লাস চলতে থাকবে, আর মাঝে মাঝে আবার কনসেপচুয়াল ক্লাসগুলো আসবে, সেগুলো তোমরা আবার দেখতে পাবে। ফোক ওয়াকিং গ্রন্থের রচয়িতাকে ফাহিয়েন। হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। অলবিরনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন। অলবিরনি কার সাথে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন। অলবিরনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন। তার রচিত যে বইটি আছে কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ কার রচনা? অলবিরনির লেখা। কিতাবুল হিন্দ কার লেখা? অলবিরনির লেখা। সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিল। সুলতান মাহমুদকে বাদশিকান বা বড় ধরনের লুঠেরা বলা হয়। গৌরবাহ গ্রন্থের রচয়িতাকে বাগপতি। আর সুলতান মাহমুদ জানো 17 বার ভারত আক্রমণ করেছিল, সোমনাথের মন্দির ধ্বংস করেছিল 16তম আক্রমণে। আর উমাপতিধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে পাল রাজা বিজয় সেনের কীর্তির কিছু পরিচয় পাওয়া গেছে। দেওপাড়া প্রশস্তি থেকে বাংলার পাল রাজা বিজয় সেনের কীর্তির কিছু পরিচয় পাওয়া গেছে। কামসূত্রের রচয়িতার নাম কি? বাৎসায়ন। গাথা সপ্তশতী কার রচনা? সাতবাহন রাজা হাল এর লেখা। সাতবাহন রাজা
হাল সে গাথা সপ্তশতী রচনা করেছিল। নীতিসার গ্রন্থের রচয়িতার নাম কি? কামণ্ডক। নীতিসার গ্রন্থের রচয়িতার নাম কি? কামণ্ডক। মত্তবিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা প্রথম মহেন্দ্র বর্মন। দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন। গোয়ালিয়র প্রশস্তিতে প্রতিহার রাজা ভোজ এর অবদান সম্পর্কে জানতে পারা যায়। গোয়ালিয়র প্রশস্তিতে প্রতিহার রাজা ভোজ এর অবদান সম্পর্কে জানতে পারা যায়। হাতিগুম্ফা শিলালিপি থেকে কলিঙ্গ রাজা খারবেলের কার্যপালী সম্পর্কে জানতে পারা যায়। হাতিগুম্ফা শিলালিপি থেকে কলিঙ্গ রাজা খারবেলের কার্যাবলী সম্পর্কে জানতে পারা যায়। রামচরিত গ্রন্থের রচয়িতার নাম কি? সন্ধ্যাকর নন্দী। চাষনামা গ্রন্থের রচয়িতার নাম কি? বালাজুরি। কিরাত্তাজুনিয়ম গ্রন্থের রচয়িতার নাম কি? ভারবি। দাইভাগের রচয়িতার নাম কি? জিমুতবাহন। স্বপ্ন বাসবদত্তা গ্রন্থের রচয়িতার নাম কি? ভাস। মিলিন্দপন্হ গ্রন্থের রচয়িতার নাম কি? নাগসেন। নিষ্কমনা হলো স্বর্ণ মুদ্রা। এগুলি প্রচলিত ছিল কোন যুগে? বৈদিক যুগে। বোগজকই নাম শুনেছ? এগুলি থেকে আর্যদের সম্পর্কে জানতে পেরেছি। আর মান্দাসর শিলালিপি থেকে যশোধর্মন এর সম্পর্কে জানতে পারা গেছে। মান্দাসর শিলালিপি থেকে যশোধর্মন এর সম্পর্কে জানতে পারা গেছে। তাঞ্জোরের লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে জানতে পারা গেছে। চোলদের রাজধানীর নাম ছিল কি? তাঞ্জোর। ইরানের শিলালিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারা গেছে। ইরানের শিলালিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারা গেছে। চোলদের রাজধানী কোথায়? তাঞ্জোর। পরীক্ষাতে কতবার এসেছে? বোগজকই থেকে আমরা আর্যদের যে সম্পর্কে জানতে পারি, নিষ্কমনা হচ্ছে স্বর্ণমুদ্রা, বৈদিক যুগে প্রচলিত ছিল। অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছে 1920 খ্রিস্টাব্দে। একটু ন্যাশনাল মুভমেন্টের বেশ কিছু লেখা হয়েছে, সেগুলো এখন বলে দিচ্ছি। দেখো যে অসহযোগ আন্দোলন সূচনা হয়েছে 1920 খ্রিস্টাব্দে। চৌরি চৌরার ঘটনা 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে হচ্ছে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল গান্ধীজি 1922 খ্রিস্টাব্দে। এই আন্দোলন প্রত্যাহারের পরে ভারতীয় তরুণদের মনে অনেকটা আশাহত হয়েছিল। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের উক্তি করেছিল, সেগুলোকেও দেখে নেবে। স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছে 1923 খ্রিস্টাব্দে। চিত্তরঞ্জন দাস মারা গেছে 1925 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন ভারতে এসেছে 28 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে এসেছিল। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন করেছিল ইংল্যান্ড। সাইমন কমিশন সম্পর্কে আরও জানতে গেলে আমার ভিডিও করা আছে, সেটা দেখে নেবে। সাইমন কমিশনের পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে। লালা লাজপত রায় সাইমন কমিশনের বিরোধিতা করার সময় 1928 খ্রিস্টাব্দে 17 তারিখে নভেম্বর মাসে মারা গিয়েছিলেন। নেহেরু রিপোর্ট কবে পাস হয়েছে? 1928 খ্রিস্টাব্দে 3 তারিখে আগস্ট মাসে। এটা একটু দেখে নিবে, এটার গুরুত্ব অনেকটা আছে। তারপরে হচ্ছে সাইমন কমিশন কবে মুম্বাই এসেছিল? 1928 খ্রিস্টাব্দে 3 তারিখে ফেব্রুয়ারি মাসে সাইমন কমিশন ভারতে এসেছিল। সাইমন কমিশন 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে, ঠিক আছে, তৈরি করা হয়েছিল। ঠিক আছে, নভেম্বর মাসে তৈরি করা হয়েছিল। ইংল্যান্ডে আস্তে আস্তে সময় লেগেছিল 3 তারিখে ফেব্রুয়ারি। স্যান্ডার্সের নাম শুনেছ? এই স্যান্ডার্সকে হত্যা করা হয়েছিল 1928 খ্রিস্টাব্দের 17 তারিখে ডিসেম্বর মাসে। লালাজির মৃত্যুর 1 মাস পরেই মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে 20 তারিখে মার্চ মাসে করা হয়েছিল। মোহাম্মদ আলী জিন্না তার 14 দফা দাবি পেশ করেছিল। কবে? 1929 খ্রিস্টাব্দে 28 তারিখে মার্চ মাসে। 1929 খ্রিস্টাব্দের 28 তারিখে মার্চ মাসে। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছে। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছে। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। কবে? 1929 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে 1930 খ্রিস্টাব্দে 6 তারিখে এপ্রিল মাসে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 খ্রিস্টাব্দে
দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছে 1931 খ্রিস্টাব্দে, তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1900 কত খ্রিস্টাব্দে, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছে 1930 খ্রিস্টাব্দে, লালা হরদয়াল গদর পার্টি তৈরি করেছিল 1913 খ্রিস্টাব্দে। গান্ধীজির ডাকে ধর্মঘট বা পালিত হয়েছিল প্রথমবার ধর্মঘট 1919 খ্রিস্টাব্দের 6 তারিখে এপ্রিল মাসে। বালগঙ্গাধর তিলক 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট মারা গিয়েছিলেন। এই দিনটিতে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট বা অহিংস অসহযোগ আন্দোলন চালু করেছিলেন। মুসলিম লীগ লাহোর প্রস্তাব পাস করেছিল কবে? মুসলিম লীগের লাহোর প্রস্তাব 1940 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। বিপ্লবী সমাজতন্ত্রী দল 1940 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। সারা ভারত কিষাণ কংগ্রেস বা অল ইন্ডিয়া কিষাণ সভা 1936 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। কমিউনিস্ট পার্টিকে কবে বেআইনি বলে ঘোষণা করা হয়? তো কমিউনিস্ট পার্টিকে কবে, এখানে বেআইনি লিখতে হবে, বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে 1934 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1924 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে তারিখ হচ্ছে 25 তারিখে সেপ্টেম্বর মাসে। আর হচ্ছে এই পুনা চুক্তির সময় গান্ধীজি পুনার জারবেদা জেলে ছিল, কিন্তু চুক্তিটা তিনি করেছিলেন। আর জেলে যেহেতু ছিলেন, জেলে সই করা যায় না, তাই মদন মোহন মালব্য চুক্তিতে স্বাক্ষর করেছিলেন গান্ধীজির হয়ে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল 1939 খ্রিস্টাব্দে 3 মে। এই সুভাষচন্দ্র বসু তৈরি করেছিল। আর সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসে 2 বার চেয়ারম্যান হয়েছিলেন। 1938 খ্রিস্টাব্দে একবার হয়েছিলেন এবং 1939 খ্রিস্টাব্দে একবার হয়েছিলেন। সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1782 খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পিটের ভারত শাসন আইন স্বাক্ষরিত হয়েছে কবে? 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কবে গঠিত হয়? 1934 খ্রিস্টাব্দের মে মাসে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়। 1934 খ্রিস্টাব্দের মে মাসে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়েছিল। কংগ্রেস নিখিল ভারত কত খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষক সভা গড়ে উঠেছিল? 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত কৃষক সভা গড়ে উঠেছিল। অল ইন্ডিয়া কিষাণ সভা স্বামী সহজানন্দ সরস্বতী গঠন করেছিল। কোথায়? তো ভারতে। এবার হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। এবার হচ্ছে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন 1939 খ্রিস্টাব্দে 3 মে, একটু আগে আলোচনা করলাম। সর্দার উধম সিং কত খ্রিস্টাব্দে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন? 1940 খ্রিস্টাব্দে মার্চ মাসে। বাংলায় তেভাগা আন্দোলন করেছিল এবং দক্ষিণ ভারতে তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল। বাংলায় তেভাগা আন্দোলন এবং দক্ষিণ ভারতে তেলেঙ্গানা আন্দোলন হয়েছিল কবে? 1946 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 9 তারিখে অগাস্ট মাসে। ভারতকে সার্বভৌম বলার কারণ কি? ভারত সম্পূর্ণভাবে বিদেশি শাসন ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত, তাই ভারতকে সার্বভৌম বলা হয়। তারপর সোভেরিন বলা হয়। মুসলিম লীগ কার আহ্বানে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল? মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার আহ্বানে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল। নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি রেখেছিলেন? শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। কত খ্রিস্টাব্দে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মসমর্পণ করেছিল? 1945 খ্রিস্টাব্দে 16 তারিখে অগস্ট মাসে আইএনএ কে আত্মসমর্পণ করতে হয়েছিল। আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল? আকবরের অর্থমন্ত্রীর নাম দেখে নাও, মীর বখশি ছিল। লক্ষণ সেনকে পরাস্ত করে কে বাংলা দখল করেছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
বারোশো দুই খ্রিস্টাব্দে 1202 খ্রিস্টাব্দে বাংলাদেশ দখল করে নিয়েছিল। বাংলাদেশ বলতে আমাদের বাংলাকে দখল করে নিয়েছিল। আর অশোকের শিলালিপি কোন অশোকের শিলালেখ কোন লিপিতে? তো অশোকের শিলালেখগুলি হচ্ছে ব্রাহ্মী লিপিতে। জৈনদের সম্পর্কে, মহাবীর সম্পর্কে আমার আলাদা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। অডিও ক্লাসেও করা আছে। যারা আমার রেগুলার ক্লাস স্টুডেন্ট তারা কিন্তু অডিও থ্রুতে প্রতিদিন অনেক কিছু আপডেট পাচ্ছে। এবার হচ্ছে কি, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর রয়েছে? 24 জন তীর্থঙ্কর রয়েছে। কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন? কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর দল প্রতিষ্ঠিত হয়েছে। দিল্লিতে অশোক স্তম্ভ কে নিয়ে এসেছিলেন? দিল্লিতে অশোক স্তম্ভ কে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক দিল্লিতে অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন। কোন শাসককে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। কোন শাসককে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। দিল্লিতে অশোক স্তম্ভ কে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক দিল্লিতে অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন। রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? তাঞ্জোরে অবস্থিত রাজরাজেশ্বরের মন্দির। কুতুব মিনারের নির্মাণ কার্যকে সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কার্যকে সম্পন্ন করেছিলেন ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক আর শেষ করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ আবার কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন। তিনি 1229 খ্রিস্টাব্দে, ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে তুরস্কের খলিফার কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন। 1236 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক মারা গিয়েছিলেন এবং কুতুবউদ্দিন আইবকের মারা যাওয়ার পরে তার মেয়ে সিংহাসনে উত্তরাধিকারী হয়েছিল, মানে সিংহাসনে বসেছিল। প্রথম মহিলা যে সিংহাসনে বসেছিল। মনে রাখতে হবে কুতুবউদ্দিনের পরে কিছুদিন তার ছেলে, তারপরে রাজিয়া সুলতানা, তারপরে আবার কিছুদিন পরে কুতুবউদ্দিনের আরও একজন ছেলে, তারপরে হচ্ছে কে যেন নাসিরউদ্দিন কুবাচা। নাসিরউদ্দিন কুবাচা হচ্ছে ইলতুৎমিশের বংশের শেষ সুলতান। তারপরে নাসিরউদ্দিন কুবাচাকে হত্যা করে বলবন 1266 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। বৈদিক যুগে বৃষ্টির দেবতার নাম কি ছিল? ইন্দ্র। আর কাশ্মীরের আকবর বলা হয় কাকে? জয়নুল আবেদিনকে। জয়নুল বা জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। আর হচ্ছে বৈদিক যুগে বৃষ্টির দেবতার নাম ছিল ইন্দ্র। আলেকজান্ডার দি গ্রেট ভারতে এসেছিলেন। কতদিন ছিলেন আলেকজান্ডার ভারতে? 19 মাস ছিলেন। আর আলেকজান্ডার এরপরে ভারতে এসেছে কে? মেগাস্তিনিস দূত হিসেবে। সে ভারতে 5 বছর ছিল। 5 বছর ছিল। বেদে ফিরে যাও মতবাদ কে প্রবর্তন করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাও বলেছিলেন, বা মতবাদ গো ব্যাক টু বেদাস থিওরি প্রবর্তন করেছিলেন। সুভাষচন্দ্র বসু কত সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি হয়েছিলেন? 1938 খ্রিস্টাব্দে। তারপরে ত্রিপুরীতে লেখা আছে নিচে, ত্রিপুরীতে হচ্ছে 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে? 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556, প্রথম যুদ্ধ হচ্ছে 1525। প্রথম যুদ্ধটা হচ্ছে 1525 বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, 26 বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যে লেখা আছে নিচে, 1526 খ্রিস্টাব্দে। কত সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি হয়েছিলেন? সুলতানি আমলে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো কাকে? তো আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো। দিল্লির
দিল্লি সুলতানের শেষ সুলতানের নাম কি ছিল? ইব্রাহিম লোদি। দিল্লি সুলতানের শেষ সুলতানের নাম কি ছিল? ইব্রাহিম লোদি। শিখদের দশম ও শেষ গুরুর নাম কি ছিল? গুরু গোবিন্দ সিং। দিন ইলাহি কে প্রবর্তন করেছিল? আকবর। মাত্র ৩৫ বছর বয়সে কে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। 2023 সালে প্রিলিমিনারি এক্সামিনেশন WBCS এ এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। বঙ্গভঙ্গের পরে যে নতুন দুটি প্রদেশ তৈরি হয়েছিল তাদের নাম পূর্ববঙ্গ এবং আসাম। এবার হচ্ছে গঙ্গাই কণ্ড চোল উপাধি গ্রহণ করেছিল কে? প্রথম রাজেন্দ্র চোল। গঙ্গাই কণ্ড চোলপুরম উপাধিকে গ্রহণ করেছিল প্রথম রাজেন্দ্র চোল। গো পালনে পৃথিবীতে ভারত প্রথম। এবার হচ্ছে কোন মুঘল সম্রাটের আমলে কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর উপাধিতে ভূষিত হয়েছিলেন? ঔরঙ্গজেব। আলমগীর উপাধিতে ভূষিত হয়েছিলেন কে? ঔরঙ্গজেব আলমগীর উপাধিতে ভূষিত হয়েছিলেন। নাগা নারী গাইন্দিলিউ কে রানী উপাধি কে দিয়েছিলেন? তো জওহরলাল নেহেরু দিয়েছিলেন। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। প্রথম সংবাদপত্রের নাম কি ছিল ভারতের? বেঙ্গল গেজেট। অমুক্ত মাল্যদা রচনা করেছে রাজা কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন। তুলুক বংশের রাজা ছিলেন। 1509 থেকে 1530 সাল পর্যন্ত তিনি শাসন কার্য সম্পন্ন করেছিলেন। এবার হচ্ছে বিটল স্বামী, কৃষ্ণস্বামী, আঙ্গার স্বামী 3 ধরনের মন্দির আরও তৈরি করেছিল। কোথায় ভারতে প্রথম সুতকল স্থাপিত হয়েছিল? প্রথম সুতকল স্থাপিত হয়েছিল কলকাতার কাছে ঘুষুরিতে, আর রিসরাতে পাটের কল। ঠিক আছে। আর হচ্ছে কলকাতা সুতার কল হচ্ছে 1818 খ্রিস্টাব্দে। আর হচ্ছে যে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের একমাত্র বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তো আমরা জানি বেলগাঁও অধিবেশনে 1924 খ্রিস্টাব্দে গান্ধীজি সভাপতিত্ব করেছিল, আর 1925 খ্রিস্টাব্দে করেছিল সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যানের নাম সরোজিনী নাইডু, আর প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে অ্যানি বেসান্ত। 1917 খ্রিস্টাব্দে চেয়ারম্যান হয়েছিল। আর 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি হয়েছিল। সেই সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিল কি নাম যেন? অম্বিকাচরণ মজুমদার। দক্ষিণ ভারত বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেছিলেন? আলাউদ্দিন খলজি করেছিলেন। কোন সুলতানের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল প্রথম কুমারগুপ্তের আমলে। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাটের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুরে কনিষ্কের রাজধানী ছিল। বাংলাদেশে ফরাজি আন্দোলনকে শুরু করেছিলেন হাজি শরীয়তুল্লাহ। প্রথম ফরাজি আন্দোলন করেছিলেন মিহিরকুল ছিলেন হুন রাজা। কোন বিপ্লবের সাথে ভারতে ডিম উৎপাদন জড়িত? রূপালী বিপ্লবের সাথে ভারতে ডিম উৎপাদন জড়িত। বেগম হজরত মহল 1857 খ্রিস্টাব্দে লখনৌ থেকে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অশোক সিংহাসনে বসেছিল 273 খ্রিস্টপূর্বাব্দে। মোহাম্মদ ঘুরির শেষ অভিযান ছিল খোক্কর উপজাতির বিরুদ্ধে 1206 খ্রিস্টাব্দে। এটা ভারতে। অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের যোগদান করেছিল 1914 খ্রিস্টাব্দে, আর 1917 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত কি করেছিল? জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। এই যে লেখা আছে এখানে। তারপরে হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা চেয়ারম্যানের নাম অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যান সরোজিনী নাইডু 1925। রেলওয়ে বোর্ড গঠিত হয়েছে 1905 খ্রিস্টাব্দে। রেলওয়ে বোর্ড কবে তৈরি হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। কুতুবুদ্দিন আইবকের
সাম্রাজ্যের কুতুবুদ্দিনের সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? লাহোরে। তারপরে হচ্ছে আগ্রাতে, এবং তারপরে আরও পরে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল। লাহোরে, আগ্রাতে, দিল্লিতে কুতুবুদ্দিনের রাজধানী ছিল। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। ভারতের রাজধানী কবে দিল্লি থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? তো এটা হচ্ছে 1931 খ্রিস্টাব্দে পরাধীন ভারতের রাজধানী দিল্লি থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। আচার্য শঙ্করাচার্যের 4টি মঠ কোথায় কোথায় আছে? তো বদ্রীনাথ, বদ্রীনাথে যোশী মঠ, এটা উত্তরাখণ্ডে রয়েছে। মহীশূরে সিঙ্গেরি মঠ, এটা কর্ণাটকে রয়েছে। পুরীতে আছে গোবর্ধন মঠ, উড়িষ্যাতে রয়েছে। দ্বারকাতে সারদা মঠ, গুজরাটে রয়েছে। তাহলে বদ্রীনাথ মঠ যেটা আছে, বদ্রীনাথে রয়েছে যোশী মঠ, সিঙ্গেরি মঠ রয়েছে মহীশূরে, গোবর্ধন মঠ রয়েছে পুরীতে, সারদা মঠ রয়েছে গুজরাটে, দ্বারকা সারদা মঠ রয়েছে গুজরাটে দ্বারকাতে। সাইমন কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে। রাওলাট কমিশন গঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। তিতুমিরের আসল নাম মীর নাসের আলী। ভারতের সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন বলেছিল কে? মোহাম্মদ আলী জিন্না। হিমু কার প্রধানমন্ত্রী ছিল? মোহাম্মদ আদিল শাহের। হিমু কার প্রধানমন্ত্রী ছিল? মোহাম্মদ আদিল শাহের প্রধানমন্ত্রী ছিল। হু গেভ দি থিওরি অফ ড্রেন? দাদাভাই নওরোজি গেভ দি থিওরি অফ ড্রেন। হু রোট প্রিজন ডায়েরি? জয়প্রকাশ নারায়ণ প্রিজন ডায়েরি রচনা করেছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম? মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম রচনা করেছে কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম রচনা করেছিল কে? মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম রচনা করেছে মৌলানা আবুল কালাম আজাদ। হু স্টার্টেড দি ভুদান মুভমেন্ট? আচার্য বিনোবা ভাবে। হু স্টার্টেড ভুদান মুভমেন্ট? আচার্য বিনোবা ভাবে স্টার্টেড ভুদান মুভমেন্ট। হু স্টার্টেড ভুদান মুভমেন্ট? আচার্য বিনোবা ভাবে। হেডকোয়ার্টার অফ গদর পার্টি? গদর পার্টির হচ্ছে সান ফ্রান্সিসকোতে। দেশবন্ধু বলা হয় কাকে? চিত্তরঞ্জন দাসকে। দেশবন্ধু বলা হয় কাকে? চিত্তরঞ্জন দাসকে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় কাকে? খান আব্দুল গফ্ফর খানকে। কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। কে করেছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। ভারতে নাইটেঙ্গেল বলা হয় কাকে? সরোজিনী নাইডুকে। ডু অর ডাই বলেছিলেন কে? গান্ধীজি। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ভারতের প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। চম্পারণ সত্যাগ্রহ নীল কাল্টিভেশনের সাথে যুক্ত। গান্ধীজি 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। তারপরে 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ মিল ধর্মঘট আর হচ্ছে খেদা আন্দোলন করেছিল। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন চালু করেছিল। এবার হচ্ছে কুকা মুভমেন্ট, এটা 19 শতকের দিকে হয়েছিল, পাঞ্জাবে হয়েছিল গুরু রাম সিং এর দ্বারা। আর বেঙ্গল গেজেট না, এটা হচ্ছে ভারতের প্রথম নিউজ পেপার পাবলিশড হয়েছিল ইংরেজি ভাষাতে 1780 সালে জেমস অগাস্টাস হিকির দ্বারা। হুইচ প্লেস ইন ইন্ডিয়া ওয়াজ দি হেডকোয়ার্টার অফ পর্তুগিজ? গোয়া। গোয়া হচ্ছে পর্তুগিজদের হেডকোয়ার্টার। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু তৈরি করেছিল স্বরাজ পার্টি, নন কোঅপারেশন মুভমেন্ট, স্বরাজ্য পার্টি। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু করেছিল। আচ্ছা, এখানে হচ্ছে এটা ভুল হয়েছে, এটা স্বরাজ্য পার্টি হবে। স্বরাজ্য পার্টি কে করেছিল? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। ঠিক আছে। ও আচ্ছা, ঠিকই আছে লাইনটা। তো চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য পার্টি তৈরি করেছিল আফটার নন কোঅপারেশন মুভমেন্ট। তো নন কোঅপারেশন মুভমেন্ট 1922 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে গেছিল বা তুলে দেওয়া হয়েছিল। তারপরে 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য পার্টি গঠন করেছিল। তারপরে হচ্ছে ইন হুইচ ইনসিডেন্ট
ওয়াজ আলিপুর বোমকেশ আলিপুর অরবিন্দ ঘোষ অ্যারেস্টেড। তো অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল আলিপুর বোম কেস এর কারণে। অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল কেন? আলিপুর বোম কেসের সাথে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের উইথ হুজ ওয়ার্ক মহাত্মা গান্ধী হাইলি ইনফ্লুয়েন্স। তো মহাত্মা গান্ধী হাইলি ইনফ্লুয়েন্স উইথ দি ওয়ার্ক অফ লিও তোলস্তয় এর কাজে হাইলি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। ইন হুইচ ইনসিডেন্ট অরবিন্দ ঘোষ was arrested আলিপুর বোম কেস। আর উইথ হুজ ওয়ার্ক মহাত্মা গান্ধী হাইলি ইনফ্লুয়েন্স তো লিও তোলস্তয়। নানা সাহেব নামে পরিচিত ছিল কে? বালাজি বাজিরাও। রামকৃষ্ণ মিশন তৈরি করেছে স্বামী বিবেকানন্দ। আর চেয়ারম্যান অফ পার্টিশন কাউন্সিল লর্ড মাউন্ট ব্যাটেন ছিল ইন্ডিয়া পাকিস্তানের পার্টিশনে। এবার হচ্ছে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। আর হচ্ছে গান্ধী খাদি অ্যাকর্ডিং টু গান্ধী খাদি ওয়াজ দি সিম্বল অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আর হচ্ছে হু ওয়েন্ট টু সাউথ আফ্রিকা টু সি গান্ধী। তো গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজিকে দেখতে সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে হলেন গান্ধীজির রাজনৈতিক গুরু এবং তারই ডাকে গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। সুভাষচন্দ্র বসু রিজাইন দিয়েছিল কংগ্রেস থেকে 1939 খ্রিস্টাব্দে। সর্দার বরদৌলি সত্যাগ্রহ করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। হান্টার কমিশন 1919 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল একবার, আর একবার 1882 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন করতে, আর 1882 খ্রিস্টাব্দে শিক্ষা সংস্কারের জন্য গঠন করা হয়েছিল। আর হু কম্পোস্ট ইমর্টাল সং বন্দে মাতরম। তো বন্দে মাতরম সঙ্গীত গেয়েছিলেন বঙ্কিমচন্দ্র বা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুসলিম লীগ সাপোর্টেড দি কজ অফ সেপারেট পার্সন। মুসলিম লীগ সাপোর্টেড কজ অফ সেপারেট পাকিস্তান। এবার হচ্ছে লাহোর কংগ্রেসে, এটা হচ্ছে মানে লাহোর সেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তান দেশের জন্য দাবি তুলেছিল, প্রস্তাবকে সাপোর্ট করেছিল। এবার হচ্ছে হু ওয়াজ দি ফাউন্ডার অফ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? গোপাল কৃষ্ণ গোখলে। আর হচ্ছে দি নিউজ পেপার পাবলিশড বাই এনিবেশন কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া। ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ এস্টাবলিশ? তো ন্যাশনাল কংগ্রেস স্থাপিত হয়েছে 1885 খ্রিস্টাব্দে। গীতা রহস্য রচনা করেছিল কে? লোকমান্য বাল গঙ্গাধর তিলক। আর হচ্ছে অযোধ্যার নবাব ওয়াজির আলী শাহ ছিল। শিলাদিত্য উপাধি হর্ষবর্ধনের ছিল। হর্ষবর্ধনের রাজধানী কনৌজে। হর্ষাব্দ প্রবর্তিত হয় 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের সহকবির নাম বাণভট্ট। হর্ষচরিত রচনা করেছে বাণভট্ট। হর্ষবর্ধন শেষ জীবনে কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মাবলী। রত্নাবলী বইটি রচনা করেছিল কে? হর্ষবর্ধন। এছাড়াও নাগানন্দ প্রিয়দর্শিকা গ্রন্থ রচনা করেছিল। হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? মহাপণ্ডিত শীলরক্ষিত। বাংলার প্রথম সার্বভৌম রাজার নাম শশাঙ্ক গৌড়ের রাজা ছিল। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণতে ছিল। শশাঙ্ক শৈব ধর্মাবলম্বী ছিল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল ধর্মপাল। সেন বংশের শ্রেষ্ঠ রাজার নাম ছিল বল্লাল সেন। সেন বংশের শেষ রাজার নাম ছিল লক্ষণ সেন। কৌলিন্য প্রথা চালু করেছিল বল্লাল সেন। গুপ্ত যুগে তাম্রলিপ্ত একটি সামুদ্রিক বন্দর ছিল। আর কোন গ্রন্থকে প্রাচীন ভারতের ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়? চরক সংহিতাকে প্রাচীন ভারতের ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়। কামসূত্রের রচয়িতা বাৎসায়ন। পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। কামসূত্রের রচয়িতা বাৎসায়ন।
পঞ্চতন্ত্রের কাহিনী রচনা করেছে বিষ্ণু শর্মা। মনুসংহিতা একটি গ্রন্থ, মনুর রচিত একটি গ্রন্থ। আর স্বপ্ন বাসবদত্তা রচয়িতা ভাস। সম্রাট অশোক কতগুলো স্তূপ নির্মাণ করেছিল? 84,000 স্তূপ নির্মাণ করেছিল। কে? সম্রাট অশোক। ইলোরার গুহা মন্দির কোন যুগে নির্মিত হয়েছে? গুপ্ত যুগে। ইলোরার গুহা মন্দির কোন যুগে নির্মিত হয়েছে? গুপ্ত যুগে। প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন সূর্য মন্দির কোথাকার? তো কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেছিল। হজরত মোহাম্মদের মৃত্যু হয়েছিল কবে? 632 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কবে ভারতবর্ষ আক্রমণ করেছিল? 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল। সুলতান মাহমুদকে প্রথম বাধা দিয়েছিল জয়পাল, আর সোমনাথের মন্দির লুণ্ঠন করেছে সুলতান মাহমুদ। আলবিরুনি কার সঙ্গে ভারতে এসেছিল? সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিল আলবিরুনি। সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিল। তারপরে হচ্ছে কোন মুসলিম রাজা ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা? বলছে কাকে? তো মোহাম্মদ ঘুরিকে। আর তহকিকে হিন্দ রচনা করছে আলবিরুনি। আর দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। আর হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নেতা ভারতে এসেছিল যে, তার নাম হচ্ছে চেঙ্গিস খান। এটা মঙ্গল হবে, মোগল না, মঙ্গল। এবার হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? জালালউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। খলজি বংশ থেকে আরও বেশি জানতে গেলে আমার একটা ভিডিও আছে, দেখে নেবে। আর খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে আলাউদ্দিন খলজি। রেশনিং ব্যবস্থা আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেছিল ফিরোজ শাহ তুগলক। তৈমুর লং ভারত আক্রমণ করেছিল 1398 খ্রিস্টাব্দে। কোন সুলতানের আমলে তৈমুর লং ভারতে এসেছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। কার আমলে? নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। পানিপথের কোন যুদ্ধের পরে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটেছিল। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? বাবর। বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। আর বাবরের পুরো নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরনামা রচনা করেছে কে? সম্রাট বাবর। বাবর কোন ভাষাতে রচনা করেছে বাবরনামা? তুর্কি ভাষাতে। পানিপথের প্রথম যুদ্ধ 1526। হুমায়ুন নামা রচয়িতা গুলবদন বেগম। দিল্লি সিংহাসনের সুর বংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি। শের শাহ কত বছর রাজত্ব করেছিল? 5 বছর। ডাক ব্যবস্থাও চালু করেছিল শের শাহ। শের শাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। আর হচ্ছে কবুলিয়ত পাট্টা চালু করেছিল শের শাহ। শের শাহের মৃত্যু হয়েছিল 1545 খ্রিস্টাব্দে। আকবরের প্রকৃত নাম ছিল কি? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আর হচ্ছে আকবরের অভিভাবকের নাম হচ্ছে বৈরাম খান। আর হচ্ছে মেবারের শ্রেষ্ঠ রাজা কে ছিল? রানা প্রতাপ সিংহ। আর আকবরের শেষ রাজ্য জয়ের নাম হচ্ছে অসিরগড়। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম ছিল টডরমল। মনসবদারি প্রথা চালু করেছিল আকবর। ইবাদত খানা তৈরি করেছিল আকবর। দিনী ইলাহি চালু করেছিল আকবর। দিনী ইলাহি মত গ্রহণকারী একমাত্র হিন্দুর নাম ছিল বীরবল। কোন মোগল সম্রাটকে জাতীয় সম্রাট বলা হয়? তো আকবরকে জাতীয় সম্রাট বলা হয়। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? স্যার টমাস রো। জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে এসেছিলেন। শাহজাহানের প্রিয় পত্নীর নাম ছিল কি? মমতাজ। জাহাঙ্গীরের প্রিয় পত্নীর নাম কি ছিল? জাহাঙ্গীরের প্রিয় পত্নীর নাম ছিল হচ্ছে মমতাজ। আর শাহজাহানের পর মোগল সিংহাসনে বসেছিল কে? তো ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেছিল? আলমগীর দামা বাদশাহ গাজী। আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেছিল কে? ঔরঙ্গজেব। কত খ্রিস্টাব্দে শিবাজী রাজ্যাভিষেক হয়েছিল? 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1739 খ্রিস্টাব্দে।
নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। ঔরঙ্গজেবের আমলে দুটি আঞ্চলিক বিদ্রোহ হয়েছিল, একটা হচ্ছে সতনামী বিদ্রোহ, একটা হচ্ছে জাঠেদের বিদ্রোহ। তারপরে হচ্ছে 1885 খ্রিস্টাব্দে মোগল সম্রাট কে ছিলেন? 1885 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। রম্পা বিদ্রোহে নেতার নাম কি ছিল? আল্লুরি সীতারাম রাজু। কোন বিপ্লবী জেল থেকে বসে জেলে বসে মার্সি পিটিশন করেছিলেন? তো বিনায়ক দামোদর সাভারকার। শেরি বঙ্গাল বলা হয় কাকে? ফজলুল হককে শেরি বঙ্গাল বলা হয়। কলকাতা মাদ্রাসা, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে তৈরি হয়েছে? তো হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। আর স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিল বাল গঙ্গাধর তিলক। বা বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, বঙ্গভঙ্গ করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। আর স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল কত সালে? স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলন শেষ হয়ে গেছিল 1908 খ্রিস্টাব্দে। কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি পাওয়া গেছে? বাঘের। কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? দাদাভাই নওরোজি। রাষ্ট্রগুরু বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। উলগুলান কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিল। তিতুমিরের আসল নাম কি ছিল? মীর নাসের আলী। খুতবা এর অর্থ কি? শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পঠিত উপদেশ। জানি আমরা। অমুক্তমাল্যদা রচনা করেছে কে? রাজকৃষ্ণদেব রায়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিল কে? ধর্মপাল। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের রাজা ছিল? পাল। এবার হচ্ছে যেটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস রচনা করেছে কে? রণজিৎ গুহ। তুর্কি শাসন সুলতান ইকতা। কোন তুর্কি শাসক সুলতান তুর্কি এটা বাদ দাও। কোন সুলতান ইকতা ব্যবস্থা চালু করেছিল? ইলতুৎমিশ। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু মুসলমান একতার মাধ্যমে, মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করেছিল? সরোজিনী নাইডু। মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যমে কে অভিহিত করেছিল? সরোজিনী নাইডু। গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল কোন সভাতে? নাগপুর কংগ্রেসের সভাতে। নাগপুর কংগ্রেসের সভাতে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল কে? লর্ড লিটন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল লর্ড লিটন। গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন কবে? 1920 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সভা গঠিত হয়েছিল কবে? 1928 খ্রিস্টাব্দে। তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল কবে? কোথায় হয়েছিল? লন্ডনে হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। 32 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। চৌধুরী রহিমতুল্লাহ সাহানি সেই সময় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিল। কলকাতাতে অধিবেশন। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। রাসবিহারী বসু। সবচেয়ে উচ্চতর প্রাণীর নাম জিরাফ। যিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নামকরণ করেছিলেন তার নাম সুভাষচন্দ্র বসু। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদকের নাম অ্যানি বেসান্ত। আর হচ্ছে ব্রাহ্ম সমাজ গঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠা করেছে কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নরের নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। আর বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস, মনে রাখতে হবে। হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজের কবে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজের নাম পেয়েছিল? 1855 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নাম প্রেসিডেন্সি কলেজ হয়। শ্রীরামপুর কলেজ 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।
কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। কেশরী এবং মারাঠা পত্রিকার সম্পাদকের নাম কি ছিল? বালগঙ্গাধর তিলক। কংগ্রেস আবেদন নিবেদন নীতি পরিত্যাগ করেছিল কেন? সরকারের বিরুদ্ধে সরকার বিরুদ্ধ মনোভাব লক্ষ্য করে। কংগ্রেস আবেদন নিবেদন সরকারের বিরুদ্ধ মনোভাব লক্ষ্য করে এরা আবেদন নিবেদন নীতি পরিত্যাগ করেছিল। কোন তারিখে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষিত হয়েছে? কোন তারিখে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষিত হয়েছে? 1905 খ্রিস্টাব্দে 19 তারিখে জুলাই মাসে। 1905 খ্রিস্টাব্দের 19 তারিখে জুলাই মাসে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষিত হয়েছিল। বঙ্গভঙ্গের পরে পূর্ববঙ্গ এবং আসাম গড়ে উঠেছিল। জায়গাটা একটু আরও দেখতে হবে। মরলেমিন্টো সংস্কার প্রবর্তিত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তারিখ দেখে নাও। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের নায়ক ছিল কে? ব্রিগেডিয়ার জেনারেল ও ডায়ার। আর তারিখ হচ্ছে কত? 1939 খ্রিস্টাব্দে 13 তারিখ এপ্রিল মাসে। সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিল কে? মোহনদাস করমচাঁদ গান্ধী, লালবাল পাল বা লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। কারা? এরা হচ্ছে তিন মূর্তি, মানে হচ্ছে লালবাল পাল নামে পরিচিত ছিল। এবার হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কত সালে বিধিবদ্ধ হয়? 1904 খ্রিস্টাব্দে। লর্ড কার্জন এ দ্বারা কিংসফোর্ডকে মারার জন্য চেষ্টা করেছিল। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চন্দ্র চাকি। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী হয়েছে 1905 খ্রিস্টাব্দের 16 তারিখে অক্টোবর মাসে। 1884 খ্রিস্টাব্দে কলকাতায় কাদের তত্ত্বাবধানে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দ বসু। 1884 খ্রিস্টাব্দে কাদের তত্ত্বাবধানে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতিদের নাম কি? বদিরউদ্দিন তৈয়বজি। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছে? বালগঙ্গাধর তিলক। বার্লিন কমিটির চেয়ারম্যান বা সম্পাদক? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারের জন্য মূলত কোন দিকে বেশি জোর দিয়েছিলেন? পাশ্চাত্য নীতিবোধ, জ্ঞানতাত্ত্বিক একেশ্বরবাদ ও বৈদান্তিক একেশ্বরবাদ। ভারতীয় বিপ্লবীরা কাকে মাস্টারদা নামে অভিহিত করেছিল? সূর্য সেনকে মাস্টারদা নামে অভিহিত করেছিল। হান্টার কমিশন গঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদেরকে পৃথক জাতি হিসেবে পরিচয় করা হয়েছিল? লাহোর অধিবেশনে। বিপ্লবী দলে যোগ দেওয়ার আগে রাসবিহারী বসু কোথায় চাকরি করতেন? তো বিপ্লবী দলে যোগ দেওয়ার আগে রাসবিহারী বসু চাকরি করতেন উত্তর ভারতের সামরিক বিভাগের কমিশরিয়েট অফিসে। জাতীয় জরুরি অবস্থা জারির ক্ষমতা সরকারের হাতে কবে দেওয়া হয়েছিল? জাতীয় জরুরি অবস্থা জারি করার ক্ষমতা সরকারের হাতে দেওয়া হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ব্রিটিশের বিরুদ্ধে নাগারা কার নেতৃত্ব দিয়েছে বিদ্রোহ করেছিল? তো যদুনাং এর নেতৃত্বে মহেন্দ্র প্রতাপ সিং। পাল প্রতিহার রাষ্ট্রকূটরা কোন স্থানকে দখল করার জন্য ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল? তো কনৌজ। বাবর কত সালে জন্মগ্রহণ করেছিল? 1483 সালে। গঙ্গাইকোন্ডা চোলাপুরম এর নতুন রাজধানী চোলাপুরম নামে নতুন রাজধানী স্থাপন করেছিল কে? প্রথম রাজেন্দ্র চোল। সম্রাট অশোক কোন লেখতে ধম্ম শব্দটি ব্যবহার করেছিল? মাস্কির শিলালেখতে। বরবুদুরের স্তূপ, বৌদ্ধ স্তূপ কোথায় আছে? জাভাতে আছে বরবুদুরের বৌদ্ধ স্তূপ। বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রার নাম ছিল প্যাগোডা। আর অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করেছিল? রাজা কৃষ্ণ দেব রায় এর রাজসভা অলঙ্কৃত করেছিল। চাঁদ বিবি আহমদনগরের শাসক
আদিল শাহের কন্যা এবং বিজাপুর এর রাজার বিধবা রানী ছিলেন। বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রার নাম কি ছিল? প্যাগোডা। বিজয়নগর রাজ্যের সোনার মুদ্রার নাম কি ছিল? প্যাগোডা। অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করতেন? রাজা কৃষ্ণদেব রায়। চাঁদ বিবি কে ছিলেন? আহমদনগরের শাসক আদিল শাহের কন্যা এবং বিজাপুর রাজ্যের রাজার বিধবা রানী। এবার হচ্ছে আকবরের রাজ্যাভিষেক হয়েছিল তখন তার বয়স ছিল 13। স্বরাজ্য দল এর প্রথম সম্পাদকের নাম চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড মন্টেগু চেমসফোর্ড। বাল্যবিবাহের দোষ রচনা করেছিল কে? বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর দেশ নায়ক বলেছিলেন কাকে? সুভাষচন্দ্র বসুকে। 1986 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। রাজাজি ফর্মুলা কবে পেশ হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে। ভবভূতি কোন রাজার সভাকবি ছিলেন? কনৌজ রাজা যশোধর্মন। তারপর হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম বহলুল লোদি। সিকান্দার-ই সানি বলা হতো। আলাউদ্দিন খলজিকে সিকান্দার ই সানি বলা হতো। আমির খসরু কোন সুলতানের সভায় উপস্থিত ছিলেন? আলাউদ্দিন খলজি। হিউয়েন সাং কোন রাজার সময়ে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন? দুর্লভ বর্মন। কোন মারাঠা সাধক শিবাজির সমসাময়িক ছিলেন তুকারাম। তারপর হচ্ছে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1347 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1336 খ্রিস্টাব্দে। বিঠল স্বামী মন্দির তৈরি করেছে রাজা কৃষ্ণদেব রায়। দয়ানন্দ সরস্বতীর আসল নাম মূলা শঙ্কর। সারা ভারত কিষাণ সভা গঠিত হয়েছিল কোথায়? তো লখনৌতে। অল ইন্ডিয়া কিষাণ সভা স্বামী সহজানন্দ সরস্বতী 1936 সালে করেছিল কোথায়? লখনৌতে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তো ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? এখানে একটু ভুল লেখা আছে, এটা হবে তেগ বাহাদুর। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। কাকে বলছি? তেগ বাহাদুরকে। গোবিন্দ সিং হবে না, তেগ বাহাদুর 9th শিখ গুরু। তারপর হচ্ছে মুঘল আমলে প্রদেশগুলি কি নামে পরিচিত ছিল? তো মুঘল আমলে প্রদেশগুলি হচ্ছে সুবা নামে পরিচিত ছিল। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? VM পাওয়ার। নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? স্যার সিরিল র্যাডক্লিফ ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। আচ্ছা, লর্ড প্যাট্রিক লরেন্স, এবি আলেকজান্ডার অ্যান্ড স্যার স্টেফোর্ড ক্রিপস ছিল। আর তার সাথে এই অপশনটা ছিল বলে এটা ছিল না। রিসেন্টলি একটি পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের? তো মীর কাসিম এটা করেছিল। বিক্রমশিলা বিহার পরিচিত ধর্মপাল। জাতক সাহিত্যে গিল্ডের কথা বলা হয়েছে, কতগুলো গিল্ডের কথা বলা হয়েছে? তো এটা আমি দেখে একটু বলবো। আর কলিঙ্গ কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এবার হচ্ছে দিল্লির সুলতানদের মধ্যে কে সর্বপ্রথম সার্বভৌম শাসক হয়েছিলেন? তো গিয়াসউদ্দিন বলবন হয়েছিলেন। আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেছিল? সিকান্দার লোদি। তানসেনের আসল নাম ছিল কি? রামতনু পান্ডে। আর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। আর জিন্দাপীর বলা হতো কাকে? ঔরঙ্গজেবকে। এখানে আমি 400 খানা প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তীতে আবার 401 থেকে শুরু করব এবং এখানে মোটামুটি 4000 প্রশ্ন আছে, সবগুলোই তোমাদের সামনে আলোচনা করে দেব। তোমরা এগুলোকে ভালো করে পড়তে থাকবে। ধন্যবাদ।